পার্ট 2 ভিডিওর প্রথম অংশ কি বলছে দেখো। Among the things I rescued from the ship, there was a small bag of corns meant for poultry feed. যে জিনিসগুলো আমি জাহাজ থেকে উদ্ধার করতে পেরেছিলাম তার মধ্যে মুরগির খাবারের জন্য শস্য দানার একটা ছোট্ট ব্যাগ ছিল, সেটা খুঁজে পাওয়া গিয়েছিল। এবার প্রশ্ন আসতেই পারে যে মুরগি কি করছিল জাহাজের মধ্যে, তাই তো? তো আসলে যেহেতু তারা নাবিক এবং জলপথে তাদের যাত্রা শুরু করে এবং দীর্ঘ সময় ধরে তারা জলপথের মধ্যে মানে জলের মধ্যেই ভেসে থাকে, ল্যান্ডিং করার জন্য যে সময়সীমা, সেই সময়সীমা পর্যন্ত তাদের জাহাজের মধ্যে তো কিছু খেতে হয়। তো সেই খাবারগুলো তারা বাড়ির মতো সুন্দর করে আয়েশ করে রান্নাবান্না করে খাওয়ার মতো তো পরিস্থিতি থাকে না। তাই জাহাজে যত সহজে যে খাবারগুলো খেলে অনেকটা সময় পর্যন্ত তাদের খিদে পাবে না, এরকম খাবারগুলো তারা গচ্ছিত করে রাখে। তাদের সেই খাবারগুলোর মধ্যে বেশিরভাগটাই ড্রাই ফুড থাকে, আর সঙ্গে থাকে কিছু ছোট ছোট মুরগি জাতীয় পাখি। সেই পাখিগুলোকে তারা জ্যান্ত অবস্থায় রেখে দেয় এবং তাদের যাত্রাপথে সেই পাখিগুলোকেই কেটে তারা মাংস হিসেবে তৈরি করে সেগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তো সেই পাখিগুলোকে যদি জাহাজে দীর্ঘ সময় পর্যন্ত ক্যারি করতে হয়, তাহলে তাদের খাওয়ারের তো কিছু ব্যবস্থা রাখতে হবে। তো সেই জন্যই এখানে বলা হয়েছে দেখো যে আমি যে সমস্ত জিনিস রেস্কিউ করেছিলাম শিপ থেকে, তার মধ্যে স্মল ব্যাগ ছিল অফ কর্নস, অর্থাৎ দানা শস্যর একটা ছোট্ট ব্যাগ ছিল। মিন্ট ফর, এই শব্দটার মানে হলো উদ্দেশ্যে, অর্থাৎ কিসের উদ্দেশ্যে সেই ব্যাগটা ছিল? পোলট্রি ফিড। ফিড মানে খাদ্য, খাওয়ানো, আর পোলট্রি মানে হচ্ছে মুরগি জাতীয় যে ছোট ছোট পাখিগুলো, সেগুলো। মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভাওয়ার্ড বাই র্যাটস, কিন্তু যে ব্যাগটা ছিল সেই ব্যাগের যে দানা শস্যগুলো তার প্রায় বেশিরভাগটাই ইঁদুরে খেয়ে ফেলেছিল। ডিভাওয়ার্ড মানে খাদ্যে পরিণত হওয়া, আগেও শব্দটা পেয়েছো। তো সেই ইঁদুরের খাদ্যে পরিণত হয়েছিল সেই ব্যাগের দানা শস্যগুলো। আই স নাথিং বাট হাস্কস অ্যান্ড ডাস্টস ইন দ্য ব্যাগ। বলছে যে আমি সেই ব্যাগটা যখন খুঁজে পেলাম তখন সেই ব্যাগের মধ্যে কিছু ভুসি আর ধুলো ছাড়া বিশেষ কিছুই আর অবশিষ্ট ছিল না। দানা শস্য খুব বেশি পাওয়া যায়নি। কি পাওয়া গেছিল? হাস্কস, মানে হচ্ছে যখন ইঁদুর খেয়ে ফেলেছিল সেই দানাগুলোকে, তখন সেই দানা শস্যর যে খোসাগুলো, সেই খোসাগুলোকে হাস্ক বলা হচ্ছে। আর সেগুলো যখন খুব গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তখন সেটা ডাস্ট বা ধুলোয় পরিণত হয়। সেই জন্যই বলা হচ্ছে যে শুধু ধুলো আর ওই তুষ ছাড়া আর কোনো কিছুই তেমনভাবে খুব একটা দানা শস্য পাওয়া গেল না। যেটা আমার খুব কাজে লাগতো বলে মনে হয়েছিল সেরকম কিছু হলো না। তারপরে কি হলো? আই এমটিড দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল। যখন ক্রুসো দেখলো যে সেই ব্যাগের দানা শস্য তেমন পাওয়া গেল না, ফলে সেটা কোনো কাজের নয়, তো সেই জন্য তার যে গুহাটা ছিল, মানে গুহার মুখের মতো যে মানে তার বসবাসের যে জায়গাটা সে তৈরি করেছিল, তার যে দেওয়ালটা ছিল পাহাড়ের গা ঘেঁষে, সেই দেওয়ালটার বাইরের দিকে মানে তার যে তাঁবু, সেই তাঁবুর যে ঘেরা, সেই ঘেরা অংশের বাইরের দিকে, ওয়ালের বাইরের দিকে সেই ব্যাগটাকে ঝেড়ে ফেলে দিয়েছিল, যাতে কোনো কাজের নেই, সেই ব্যাগটা রেখে তো লাভ নেই। যার জন্য বলা হয়েছে যে আমি সেগুলো আমার দেওয়ালের বাইরে ঝেড়ে ফেললাম। তারপরে কি হলো? দিস ওয়াজ আ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেইনস। বলছে এই যে ঝাড়ার যে ব্যাপারটা ঘটেছিল সেটা কিন্তু এই বর্ষাকাল শুরু হওয়ার কিছু আগ দিয়ে, অর্থাৎ যখন ঝাড়া হয়েছিল তারপরেই শুরু হয়েছিল বর্ষাকাল। অনেকটা সময় পর্যন্ত টানা বৃষ্টি হয়ে গিয়েছিল। তো সেই সময়ের শুরু হওয়ার কিছু আগ দিয়ে সে এই ব্যাগটা ঝেড়ে ফেলেছিল। A month later, I discovered green stalks shooting out of the ground. বলছে a month later, এই 1 মাস ধরে টানা বর্ষাকাল চলেছিল, চারিদিকে বৃষ্টিতে ভেসে যাচ্ছিল, তার ফলে বেরোনোর খুব একটা অবস্থা ছিল না। ঠিক 1 মাস পরে যখন বৃষ্টিটা একটু কমলো তখন বলছে যে আই ডিসকভার্ড, আমি আবিষ্কার করলাম। কি আবিষ্কার করলাম? গ্রিন স্টকস। স্টকস মানে হচ্ছে কাণ্ড,
ছোট ছোট গাছের কাণ্ড। শুটিং মানে হচ্ছে অঙ্কুরিত হওয়া, শুটিং আউট, অর্থাৎ অঙ্কুরিত হয়েছে এরকম অবস্থায়। অফ দ্য গ্রাউন্ড, ওই যেই জায়গাটাতে ব্যাগটাকে খালি করার জন্য দানা শস্যগুলো ঝেড়ে ফেলে দিয়েছিল, ঠিক 1 মাস বাদে আবিষ্কার করলো ক্রুসো যে মাটি থেকে সবুজ কাণ্ড গজিয়ে উঠেছে বেশ কিছু। I was astonished to discover it. It was perfect green barley. বলছে আমি যখন খুব ভালো করে খুঁটিয়ে দেখার চেষ্টা করলাম যে আসলে ওই যে সবুজ কাণ্ডগুলো গজিয়ে উঠেছে সেগুলো কোন গাছের, কি দানা শস্য সেগুলো, তো সেটা যখন খুব ভালো করে খেয়াল করলো ক্রুসো, তখন মানে বুঝতে পারলো যে বলা হচ্ছে যে অবাক হয়ে আবিষ্কার করেছিলাম আমি যে সেগুলো ছিল সম্পূর্ণ বার্লির চারা। বার্লি তোমরা জানো এক ধরনের দানা শস্য যেটা খাদ্য হিসাবে গৃহীত হয়। তো সেই মানে বার্লি শস্যের যে গ্রিন যে সবুজ গাছ, সেই গাছ উঠেছে সেই জায়গা জুড়ে, অনেকটা অংশ জুড়ে। এবং সেটা যে উঠবে এমনটা কিন্তু ক্রুসো আশা করেনি, কারণ যখন সে ব্যাগটা ঝেড়ে ফেলেছিল তখন তার মধ্যে দানা শস্য খুব বেশি ছিল না, অল্প মাত্রায় ছিল। আর সেগুলো যে সেই মাটির মধ্যে খুব সুন্দরভাবে গেঁথে গিয়ে সেগুলো একটা সময় চারা গাছে পরিণত হবে এমনটা সে আশা করে ফেলেনি। তাই জন্যই বলা হয়েছে আই ওয়াজ অ্যাস্টোনিশড, আমি এটা দেখে প্রচণ্ড অবাক হয়েছিলাম যে সত্যিই সেটা বার্লির গাছ ছিল। By the June of 1660, I had gained security of food and shelter. বলছে ঠিক 1660 খ্রিস্টাব্দ নাগাদ বা 1660 খ্রিস্টাব্দের জুন মাস নাগাদ আমি এই ব্যাপারে নিশ্চিত হলাম যে আমি অন্ততপক্ষে আমার বেঁচে থাকার জন্য যে খাদ্য প্রয়োজন, সেই খাদ্য আর নিরাপদে একটু থাকার জন্য যে আশ্রয়, সেই আশ্রয়স্থল, এই দুটো বিষয়ের নিশ্চয়তা লাভ করেছিলাম। ফুড হচ্ছে মানুষের জীবনের ফার্স্ট থিং, যেটা ছাড়া মানুষ বাঁচতে পারে না। আর শেল্টার, তো খাদ্য এবং আশ্রয়, এই দুটো অন্ততপক্ষে ক্রুসো সেই জায়গাটাতে নিশ্চিতভাবে তার ব্যবস্থা করে ফেলতে পেরেছে, এমনটা সিদ্ধান্তে পৌঁছতে পেরেছিল 1660 সালের জুন মাসে। In this same month, I developed a high fever and lay weak and thirsty. বলছে যে ওই একই মাসে, যে মাসে আমি আবিষ্কার করলাম যে আমি দানা শস্যও এই আইল্যান্ডে ফলাতে পারি, ঠিক ওই সেম মাসেই আমার প্রবল জ্বর হলো। এই যে এখানটায় বলা হয়েছে আ হাই ফিভার, প্রচণ্ড জ্বরে আমি আক্রান্ত হলাম। আর কি বলছে, অ্যান্ড লে উইক অ্যান্ড থার্স্টি, এবং আমি ভীষণ দুর্বল আর তৃষ্ণার্ত হয়ে শুয়ে রইলাম। এটা স্বাভাবিক, কারণ যেহেতু একা পুরো আইল্যান্ডে থাকার অধিবাসী হলো ক্রুসো, সেই জন্য তার অসুস্থতার অবস্থাতেও তাকে সাহায্য করার জন্য কেউ নেই। তার প্রচণ্ড জলে তৃষ্ণায় যখন গলা শুকিয়ে যাচ্ছে, তখন তার সামনে এক গ্লাস জল এগিয়ে দেবে এমন তো লোক নেই, যার জন্য তাকে তৃষ্ণার্ত হয়েও প্রচণ্ড জ্বরে আক্রান্ত অবস্থায় একাই চুপচাপ শুয়ে থাকতে হয়েছিল, কারণ সেখানে কোনো মেডিসিন নেওয়ার মতো কোনো পরিস্থিতি তার ছিল না, যার জন্য শুধুমাত্র ঈশ্বর ভরসা, তার যদি আয়ু থাকে তাহলেই সে বাঁচবে এমন অবস্থায় তাকে শুয়ে থাকতে হয়েছিল। কিন্তু তার সেরকমভাবে খুব একটা ক্ষতি হয়নি। যখন জ্বর হয়েছিল, জ্বরে আক্রান্ত হয়েছিল ক্রুসো, তখন প্রচণ্ড দুর্বল হয়েছিল, প্রচণ্ড তৃষ্ণার্ত অনুভব করছিল এবং শুয়েই কাটাতে হয়েছিল। কিন্তু তারপরে বলা হয়েছে যে আই রিকভার্ড অ্যারাউন্ড 30th and gradually felt stronger than the day before. কিন্তু দেখা গেল যে সেই জ্বর ধীরে ধীরে একটু একটু করে কমে গেল এবং 30 তারিখ নাগাদ আমি আগের দিনের চেয়ে ক্রমশ সবল বোধ করতে শুরু করলাম। আগের দিন যেরকম আগের পর্যন্ত যতটা দুর্বল মনে হচ্ছিল, সেই দুর্বলতাটা ধীরে ধীরে কেটে গেল এবং আমি গ্র্যাজুয়ালি খুব স্বাভাবিকভাবে ফেল স্ট্রঙ্গার, আগের থেকে অনেক বেশি সতেজ সবল অনুভব করলাম এবং আমি উঠে বসার শক্তি অর্জন করতে পারলাম। On 15th of July, I took a more particular survey of the island. ঠিক 15ই জুলাই নাগাদ আমি একটা সার্ভে করলাম। সার্ভে শব্দটার মানে হলো জরিপ করা। খুব
খুব নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষা করা। তো কি পরীক্ষা নিরীক্ষা করলো ক্রুসো? দ্য আইল্যান্ড। যেহেতু সেই আইল্যান্ডেই তাকে থাকতে হবে অনেকটা সময় পর্যন্ত, তো সেই জন্য আইল্যান্ডের কোন প্রান্তে কি রয়েছে সেটা খুব ভালোভাবে জেনে রাখলে হয়তো ভবিষ্যতে তার কিছু সুবিধে হলেও হতে পারে, এমন আশা করে আইল্যান্ডটাকে খুব ভালোভাবে জরিপ করার জন্য 15 জুলাই সে বেরোলো। অ্যারাউন্ড 2 মাইলস আপ, যে জায়গাতে টেন্ট ছিল ক্রুসোর, সেখান থেকে প্রায় ওপরের দিকে 2 মাইল একটু একটু করে হাঁটতে হাঁটতে পৌঁছে ক্রুসো দেখতে পেল আই ফাউন্ড, অর্থাৎ আমি দেখলাম। এখানে ক্রুসোর কথাই বলা হয়েছে। কি দেখলো? আ ব্রুক। ব্রুক মানে হচ্ছে ছোট নদী বা শাখা নদীকে বলা হয়ে থাকে। উইথ প্লেজেন্ট মিডোজ। মিডো মানে ঘাস জমি বা মাঠ বলা যেতে পারে, এবং সেটা প্লেজেন্ট মানে মনোরম। কোথায় সেটা? বাই ইটস ব্যাঙ্ক, অর্থাৎ সেই শাখা নদী বা ছোট নদীটির তীর বরাবর। এবং সেই জায়গাটা কীরকম ছিল? প্লেন, অর্থাৎ খুব সমতল, স্মুথ, খুব মসৃণ ছিল। আর কি ছিল? কভার্ড বাই গ্রাস, পুরোটাই যেন সবুজ ঘাসে ঢাকা ছিল। দূর থেকে দেখতে ভীষণ মনোরম লাগছিল। অনেকটা অঞ্চল জুড়ে নদীর ধার বরাবর সবুজ ঘাসে ঢাকা সুন্দর একটা মাঠ চোখে পড়ল ক্রুসোর। ইন আ উডি পার্ট। উডি, উড শব্দটার মানে হলো কাঠ। এখানে উডি বলতে একটু ঘন অরণ্য বা জঙ্গলকে বোঝানো হয়েছে। তো সেই ঘাস জমিরই একটু ভেতর সাইডে যখন হাঁটতে হাঁটতে ক্রুসো পৌঁছলো, তখন দেখতে পাওয়া গেল যে সেই ঘন জঙ্গলের মধ্যে আই ফাউন্ড মেলনস। মেলন মানে হচ্ছে তরমুজ। ইন গ্রেট অ্যাবান্ডান্স। অ্যাবান্ডান্স মানে প্রচুর পরিমাণে। দেখতে পেল সেখানে প্রচুর পরিমাণে তরমুজের গাছ রয়েছে। আর কি রয়েছে? অ্যান্ড গ্রেপ ট্রিজ। গ্রেপ মানে তোমরা জানো আঙুর, এবং আঙুরের গাছে সেই জায়গাটা একেবারে ভরে রয়েছে, পরিপূর্ণ রয়েছে। দ্য গ্রেপস ওয়্যার রাইপ অ্যান্ড রিচ। এবং সেই আঙুরগুলো যেগুলো ঝুলে ঝুলে রয়েছে, সেগুলো দেখেই মনে হচ্ছে সেগুলো একদম পাকা এবং রসে ভর্তি। ফার্দার ইনটু দ্য আইল্যান্ড আই ফাউন্ড আ গ্রেট নাম্বার অফ কোকো। বলছে আরও আমি এগোতে লাগলাম, ওই ফলগুলো দেখতে পেলাম সেখানে রয়েছে। তো সেগুলো দেখে আমার মনে হলো যে আরেকটু এগোলে হয়তো বা আরও সুন্দর কিছু দেখতে পাওয়া যেতে পারে। সেই জন্য আমি একটু একটু করে এগোতে থাকলাম। তারপরে এগোতে এগোতে দেখা গেল আই ফাউন্ড আ গ্রেট নাম্বার অফ কোকো। সেখানে কোকো ফলের গাছ রয়েছে, সেটাও প্রচুর পরিমাণে। এই কোকো ফলটা কি? এটা এক ধরনের গাছ, যে গাছের ফলগুলো সচরাচর ডাস্ট করে গুঁড়ো করে চকোলেট প্রস্তুতিতে ব্যবহার করা হয়। ঠিক আছে? তো সেই কোকো ফলের গাছ রয়েছে সেখানে প্রচুর পরিমাণে। আর কি রয়েছে? অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ। এবং শুধুমাত্র যে কোকো ফলের গাছ রয়েছে তা নয়, পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে অরেঞ্জ অর্থাৎ কমলা লেবুর গাছ। আর কি রয়েছে? লেমন ট্রিজ অর্থাৎ লেবুর গাছ। কমলা লেবু, যেগুলো আমরা লেমন অর্থাৎ পাতি লেবু বলে থাকি, সেই লেবু এবং কোকো। তারপরে রয়েছে প্রচুর পরিমাণে তরমুজ, তারপরে আঙুর। তার মানে বোঝাই যাচ্ছে যে সেই যে ভূমিটা, সেই ভূমি কিন্তু গাছ জন্মানোর পক্ষে ভীষণ উর্বর ভূমি। খুব সুন্দর একটা ল্যান্ড, যেখানে খুব সহজে যে কোনো শস্যকে চাষ করা খুব সহজসাধ্য হবে। I carried a great parcels of fruit homeward and the journey took me 3 days. বলছে যখন অতগুলো ফল আমি দেখলাম, তখন আমি লোভ সামলাতে পারলাম না। আমার মনে হলো যে এই ফলগুলোর মধ্যে থেকে অন্তত পক্ষে বেশি করে কিছু ফল যদি আমি আমার টেন্ট বা তাঁবু অবধি নিয়ে যেতে পারি, তাহলে অনেক দিন পর্যন্ত এগুলো খেয়েই আমার দিন কেটে যাবে, আর কোনো খাবারের খোঁজে আমাকে বের হতে হবে না। এই আশা করে পার্সেল মানে কি? আমরা যখন কোনো একটা জিনিসকে একসঙ্গে একত্রিত করে বেঁধে একটা আকার দিই, সেটাকে আমরা পার্সেল বলি, তাই তো? তো সেরকম একটা বড় বাঞ্চ তৈরি করলো
অনেকগুলো ফ্রুটসের সেই বাঞ্চটাকে এখানে পার্সেল বলা হয়েছে, ঠিক আছে। তো সেই বাঞ্চটাকে বলছে আমি টানতে টানতে হোমওয়ার্ড অর্থাৎ আমার বাড়ির দিকে নিয়ে ফিরতে লাগলাম, এবং আমি এতটা পথ অতিক্রান্ত করেছিলাম যে সেখান থেকে আমার বাড়ি পর্যন্ত ফিরে আসতে টানা কি 3 days 3 দিন আমাকে হাঁটতে হয়েছিল। অর্থাৎ তাঁবু থেকে যে দূরত্ব সে অতিক্রম করেছিল এবং সেখান থেকে ফিরে আসতে তার মোট 3 দিন লেগেছিল। তাহলে এটা একটা ভীষণ ভয়ঙ্কর বিষয়, ভাবলে একটু অবাক হওয়ারই বিষয় যে ওই 3 দিন সে যখন ঘুরে বেড়াচ্ছিল জঙ্গলে তখন সে তাঁবুতে ছিল না। তার ফলে সেই জঙ্গলগুলোর মধ্যে কিন্তু যে কোনো ধরনের ভয়ঙ্কর পশু থাকতেই পারে বা কোনো ভয়ঙ্কর প্রাণী থাকতে পারে। তো সেগুলোর যে কোনো ধরনের আক্রমণ ক্রুশোকে যে কোনো সময়ে বিপদে ফেলতে পারে, সেটা জেনেও কিন্তু সেরকম জীবনযাপনে সে একটুখানি রিস্ক নিয়েছিল। এবং এই 3 দিন যাবৎ কিন্তু তাকে সম্পূর্ণভাবে প্রকৃতির কোলে গাছের ডালে মানে রাত্রি যাপন করতে হয়েছে। তো সেটা কিন্তু একটু ভয়ঙ্কর। I was tempted to transfer my habitation to this valley of fruits. বলছে যখন এতগুলো ফল আমি একসঙ্গে এই অঞ্চলটাতে দেখতে পেলাম তখন আমার মাথায় একটা প্ল্যান এলো যে আমি যদি আমার টেন্ট বা বসবাসের জায়গাটাকে বাসস্থানটাকে ওই জায়গা থেকে শিফট করে এই জায়গাতে আনতে পারি, অর্থাৎ এই ফল ভর্তি একটা সুন্দর ভূমির মধ্যে যদি আমি আনতে পারি, তাহলে এই উপত্যকাটাতে বসবাস করলে অন্ততপক্ষে খাদ্য সংগ্রহের সমস্যাটা আমার আর থাকবে না। আমি নিশ্চিন্তে শুধুমাত্র গাছের ফল খেয়েই দিন যাপন করতে পারবো। এই চিন্তা থেকে হঠাৎ করে একটা মানে টেম্পটেশন বা টেম্পটেড শব্দটার মানে হচ্ছে লোভ। তো আমি একটু প্রলুব্ধ হলাম, একটু লোভী হয়ে উঠলাম। কিসের জন্য? টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন, আমার বসবাসের যে বাসস্থানের যে জায়গাটা সেটাকে ট্রান্সফার করার জন্য, পরিবর্তন করার জন্য। তো দিস ভ্যালি অফ ফ্রুটস, এটাকে ফলের উপত্যকা হিসেবে ক্রুশো উল্লেখ করছে যে এই ভ্যালি অফ ফ্রুটসে আমি যদি আমার বাসস্থানটা আনি তাহলে আমার খাদ্য সংগ্রহের একেবারেই কোনো চিন্তা করার প্রয়োজন হবে না। I did not, because I still hoped to be rescued by some passing ship on the sea. বলছে কিন্তু পরবর্তীতে আমি ভেবে দেখলাম যে না, এখানে যদি আমি আমার বাসস্থান পরিবর্তন করি তাহলে আমি যে জায়গাটাতে রয়েছি সেটা তো সমুদ্র অঞ্চলের খুব একদম কাছাকাছি, সমুদ্র দেখতে পাওয়া যায় টেন্টের মধ্যে থেকেই। তো সেই জায়গাটাতে থাকলে অন্ততপক্ষে যদি সমুদ্রপথে কোনো জাহাজ ভুলক্রমেও ওই দিকটাতে আসে তাহলে অন্ততপক্ষে আমি সিগন্যাল দিয়ে জানাতে পারবো যে আমি এখানে রয়েছি, আমাকে তোমরা উদ্ধার করো। তো সেই সিগন্যাল দেওয়ার একটা সুযোগ থাকবে যদি আমি ওই সমুদ্রের কাছাকাছি কোনো অঞ্চলে থাকি। আর যদি এই জায়গাটাতে অর্থাৎ ওই ফলের উপত্যকায় আমি যদি চলে আসি পার্মানেন্টলি, তাহলে আমার বেশিরভাগ সময় কাটবে এখানে, যেটা সমুদ্রের এলাকা থেকে অনেকটা ভেতরে। আর সেই ভেতরে যদি কোনো মানুষ বসবাস করেও থাকে সেটা কিন্তু সমুদ্রে চলাচলের পথে কোনো যাত্রীর চোখে পড়ার কথা নয়। তো সেটা যখন মাথায় এলো তখনই ক্রুশো চিন্তা করলো যে না, সেটা করা উচিত হবে না। তাই বলা হচ্ছে যে সেটা আমি করলাম না, কারণ তখনও আমার একটা আশা ছিল যে সমুদ্রে চলাচলের পথে কোনো না কোনো জাহাজ অন্ততপক্ষে আমাকে কখনো না কখনো দেখতে পাবে এবং তাহলে তারা আমাকে উদ্ধার করবে। আমি কারোর দ্বারা অন্ততপক্ষে উদ্ধার পেতে পারি, একটা সম্ভাবনা রয়েছে। আর যদি জায়গা শিফট করি তাহলে সেই সম্ভাবনাটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তাই সেটা করার সিদ্ধান্ত নিল না। I did not want to enclose myself in hill and woods. তাই চিন্তা করে দেখলাম যে আমি পাহাড় আর বনে নিজেকে বন্টন করে বা বেষ্টন করে রাখতে চাইছি না। ওই যে শুধুমাত্র যদি আমি ওই ফলের উপত্যকায় চলে আসি তাহলে সেই জায়গায় কোনো সমুদ্র তো আমি পাবো না, চারিদিকে থাকবে আমার উডস আর হিল, উঁচু পাহাড় আর বনভূমি। তো সেই বনভূমি আর উঁচু পাহাড়ের মধ্যে আমি যদি নিজেকে আটকে ফেলি
এনক্লোজ করে ফেলি, তাহলে আর কখনোই সম্ভাবনা থাকবে না যে কোনো পাসার বাই বা কোনো যাত্রী অন্ততপক্ষে দূর থেকে আমার টেন্টটা দেখতে পাবে বা বুঝতে পারবে যে ওখানে কোনো মানুষ রয়েছে, সেরকম কোনো সম্ভাবনাই থাকবে না। তাহলে আমি আর কোনো দিনই লোকালয়ে বা জনমানবের মধ্যে ফিরতে পারবো না, সম্ভাবনা থাকবে না। সেই জন্য এই সিদ্ধান্তটাকে আমি সম্পূর্ণভাবে উপেক্ষা করলাম। I stayed in view of sea. 10 months had passed since I had sent food on this island. বলছে যে সেই জন্য আমি চাইছিলাম যে সমুদ্রের নজর সীমার মধ্যেই যেন আমি থাকতে পারি। I stayed in view অর্থাৎ নজরে, যেহেতু সমুদ্রের পাশাপাশি থাকছে সেই জন্য সমুদ্রের পথে দিয়ে চলার সময় যে কোনো জাহাজের নজরে আসতে পারে, সেটাই বলা হচ্ছে যে আমি যেন সমুদ্রের নজর কি বলবো মানে নজরে আসতে পারি খুব সহজে, সেই জন্য আমি এই নজর সীমার মধ্যেই থাকতে চেয়েছিলাম। আর তারপর থেকে এইভাবে থাকতে থাকতেই আমার দিন কাটছিল, এবং সেই সময়টা কত 10 months 10 মাস সময় আমার মানে অলরেডি কেটে গেছে, হ্যাড পাস্ট সিন্স আই হ্যাড সেট ফুট অন দিস আইল্যান্ড। এই দ্বীপে পা দেওয়ার পর থেকে গুনে গুনে টানা 10 মাস কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো জাহাজ এই প্রান্ত দিয়ে যায়নি। আর কোনো জাহাজ যায়নি বলে আমি কোনো সিগনাল বা সিম্বলও দিতে পারিনি যে আমি এখানে একা বেঁচে রয়েছি খুব কষ্টে। তো সেই সুযোগটা আমার জীবনে আসেনি, কিন্তু 10 মাস সময় কেটে গেল, অতিবাহিত হয়ে গেল। Previously, I had no lamp after dark. বলছে আগে যখন প্রথম আমি টেন্ট তৈরি করে থাকতে লাগলাম, তখন সন্ধ্যের পরে তো চারিদিকে অন্ধকার হয়ে আসে, সেই অন্ধকারকে দূর করার জন্য আমার কিন্তু কোনো বাতি ছিল না, না থাকাই স্বাভাবিক, সঙ্গে তো কোনো বাতি ছিল না। আর জাহাজের মধ্যে থেকে বাতি জ্বালানোর মতো অন্ততপক্ষে কিছু পাওয়া যায়নি খুঁজে। সেই জন্য পুরো সন্ধ্যের পর থেকে পরের দিন সকাল হওয়া পর্যন্ত অন্ধকারের সময়সীমাটা তাকে একা অন্ধকারের মধ্যেই কাটাতে হতো। তো সেই জন্যই বলছে যে আগে সন্ধ্যের পরে আমার কোনো বাতি ছিল না। I collected a little tallow and a small clay dish. বলছে যে এরপরে আমি বুদ্ধি করে একটু অল্প ট্যালো কালেক্ট করেছিলাম। কালেক্ট মানে সংগ্রহ করা। ট্যালো হচ্ছে এক ধরনের চর্বি, যেহেতু সেটা সামুদ্রিক এলাকা ছিল, তো সামুদ্রিক অনেক মাছ বা প্রাণীর দেহে প্রচুর পরিমাণে চর্বি থাকে, যে চর্বিগুলোকে অন্ততপক্ষে অয়েল হিসেবে ব্যবহার করা যায় প্রয়োজনের ক্ষেত্রে। এখনও কিন্তু ট্যালো ব্যবহার হয়, সাবান প্রস্তুতির কাজে ট্যালো ইউজ করা হয়, ঠিক আছে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে আমি এরকমভাবেই অল্প কিছু পরিমাণে ট্যালো কালেক্ট করতে পেরেছিলাম। আর কি, একটা স্মল ক্লে ডিশ, একটা মাটি দিয়ে তৈরি করে নিয়েছিলাম একটা ডিশ মতো, অর্থাৎ একটা পাত্রের মতো, যেটাকে প্রদীপের মতো ব্যবহার করা যায় আর কি। তো সেই মাটির পাত্রের মধ্যে সেই চর্বিটাকে রেখে তারপরে কি হলো, টু দিস আই অ্যাডেড আ উইক, WICK, উইক মানে হচ্ছে সলতা। জ্বালানোর জন্য ওই ট্যালোর মধ্যে, ওই পাত্রটির মধ্যে ট্যালো রেখে তার মধ্যে একটি সলতা বা পলতে লাগিয়ে দিলাম। I had thus made myself a lamp. আর এইভাবেই আমি নিজেই নিজের জন্য একটা বাতি তৈরি করে ফেলেছিলাম, যে বাতিটি অন্ততপক্ষে সন্ধেবেলা অন্ধকার দূর করতে আমাকে ভীষণভাবে সাহায্য করত। I now began to seriously consider the circumstance I was reduced to. বলছে এই যে পরিস্থিতির মধ্যে আমি রয়েছি, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গিয়েছে এই ল্যান্ডে, একাকী রয়েছি, কারোর কোনো দর্শন পাওয়া যায় না, নিজে কোনো দিন উদ্ধার পাবো যে তার কোনো সম্ভাবনা নেই। এমন পরিস্থিতিতে আরও যত দিন যাচ্ছিল, ক্রুসোর মনের মধ্যে একটি বিশ্বাস জন্ম নিচ্ছিল যে হয়তো সে আর কোনো দিনও জনারণ্যে ফিরতে পারবে না, একাই তাকে তার সারাটা জীবন ওখানে কাটাতে হবে। তাই বলা হচ্ছে যে এবার I now began to seriously considered, আমি এবার সত্যি সত্যি গভীরভাবে ভাবতে শুরু করলাম। কিসের ব্যাপারে? দ্য সার্কামস্ট্যান্স আই ওয়াজ রিডিউসড টু,
আমার যে শোচনীয় অবস্থা, তার যে পরিস্থিতি, সার্কামস্ট্যান্স, সেটা নিয়ে যে কি হবে এবার আমার, সত্যি কি আমি কোনোদিনও বেঁচে ফিরতে পারবো এখান থেকে, নাকি এখানেই শেষ জীবন পর্যন্ত আমাকে সময় কাটাতে হবে, সে বিষয়ে আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। I decided to describe my state of affairs in writing. আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমার এই যে পরিস্থিতি, সেটা থেকে আমি উদ্ধার পাবো কি না সেই বিষয়ে নিশ্চিত যেহেতু নই, তাই আমার প্রতিদিনের যে দিনলিপি, কিভাবে আমি এখানে সারভাইভ করছি, নিজেকে ভীষণ কষ্ট করে বাঁচিয়ে রেখেছি, তার প্রতিটা খুঁটিনাটি দিনপঞ্জি সেটা আমি লিখে রাখবো। সেই লেখা যদি কখনো কারোর হাতে পৌঁছয়, তাহলে হয়তো একটা না একটা সময় আমি এখানে ছিলাম, সেই ঘটনাটা সকলে জানতে পারবে। সেই আশা নিয়ে আমি শুরু করলাম আমার প্রতিদিনের যে দিনলিপি সেটা লিখতে। I began to keep a journal of everyday's employment. বলছে আমি প্রতিদিন যে কাজগুলো করতাম তার প্রতিদিনের একটু একটু করে সমস্ত ঘটনাগুলো, এমপ্লয়মেন্ট অর্থাৎ যা যা ঘটনা আমার সঙ্গে ঘটতো, যে যে কাজ আমি করতাম তার সবটুকুই একটু একটু করে আমি লিখে রাখতে শুরু করলাম। I could not include all particulars because gradually I ran out ink. কিন্তু কিছুদিন লেখার পরে আমি বুঝতে পারলাম যে আমি আমার সম্পূর্ণ পরিস্থিতির খুঁটিনাটি যে বিবরণগুলো, সেগুলো আমি নথিভুক্ত করতে পারবো না, কারণ কালি ক্রমশ ফুরিয়ে আসছে। সেটা লেখার জন্য যে ইঙ্ক আর পেপার, তোমাদের মনে আছে নিশ্চয়ই, প্রথমে সে শিপের মধ্যে থেকে ইঙ্ক অ্যান্ড পেপার কিছুটা পুনরুদ্ধার করতে পেরেছিল, সেটা দিয়ে লিখতে তো শুরু করেছিল, কিন্তু অল্প কিছুদিন লেখার পরেই মনে হয়েছিল যে হয়তো সেটা কন্টিনিউ করা সম্ভব হবে না, কারণ কালি ক্রমশ ফুরিয়ে আসছে। I found by the notches I cast on the post, it was September 30th again. আমি খুঁটির গায়ে যে একটু একটু করে দাগ কাটতাম এবং সেই দাগগুলোকে গুনে গুনে ডেট অনুযায়ী আমি খেয়াল করলাম যে সেই ডেটটা আবার ফিরে এসছে, সেপ্টেম্বর 30th again. I had spent 365 days on this island. অর্থাৎ প্রায় 365টা দিন, 365 days, 365টা দিন অলরেডি এই আয়ারল্যান্ডে একাকী সম্পূর্ণ নির্জন দ্বীপে আমি কাটিয়ে ফেলেছি। 365 দিন মানে সম্পূর্ণ এক বছর তার সেই ওই আয়ারল্যান্ডের মধ্যে কেটে গেছে। তবুও কিন্তু তিনি নিজের চেষ্টায়, নিজের কঠোর পরিশ্রমের দ্বারা নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন। আশা করি গল্প সবাই বুঝতে পেরেছো। সকলে বুঝতে পারলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারের মধ্যে দিয়ে অন্যদেরও দেখার সুযোগ করে দিও, অন্যরাও যাতে উপকৃত হতে পারে।